রাধিকা, বরুণ আর সূর্য রাত্রির অন্ধকারে একটা হাইওয়েতে দাঁড়িয়েছিল। তক্ষুনি একটা ব্লু কার তাদের কাছে এসে দাঁড়ায়। তোমাদের তিনজনের জন্য আমার অনেক ক্ষতি হয়েছে, বুঝতে পেরেছো? কি আজেবাজে কথা বলছো তুমি? আরে কোন একটা ভালো অ্যান্টিক জিনিস তুমি চুরি করে আনতে পারলে না? রামপাল, ফালতু কথা বলো না আর আমাদেরকে আমাদের টাকা দিয়ে দাও। রামপাল কিছু টাকা বার করে রাধিকার হাতে দিয়ে দেয়। ব্যাস এইটুকুই টাকা? তুমি জানো সেই অ্যান্টিক মূর্তি আমরা কত মুশকিলে চুরি করেছিলাম? পয়সা চুরি করার জন্য তুমি পয়সা পাও না, বরং অ্যান্টিক জিনিস চুরি করার জন্য পাও। তুমি যে অ্যান্টিক মূর্তি চুরি করে নিয়ে এসেছিলে না, ওটা নকল ছিল, নকল। এসব কি বলছো তুমি? আরে ঠিক কথাই বলছি, বাধ্য হয়ে তোমাদেরকে পয়সা দিতে হচ্ছে আমাকে। আজকের পর আমরা তোমার জন্য কাজ করব না রামপাল, অন্য কাউকে খুঁজে নাও। ওরা সমস্ত বন্ধুরা ওখান থেকে চলে যায়। আসলে ওরা তিনজন চোর ছিল। ওরা তিনজন রাগের চোটে রাধিকার বাড়িতে গিয়ে বসে পড়ে, যেটা বাড়ির নামে শুধু একটা ফালতু জায়গা ছিল। পুরো মনটা একেবারে খারাপ করে দিল। ভেবেছিলাম ভালো দাম পেয়ে যাব, তখন এইবার ওয়ার্ল্ড ট্যুরে চলে যাব। আরে সেসব তো ঠিক আছে রাধিকা, কিন্তু রামপালকে বারণ করে তুমি ঠিক করলে না। কিন্তু এখন আমরা আমাদের চুরির বস্তুগুলো কাকে বিক্রি করব? আরে মার্কেটে রামপালের মতন অনেক লোক পড়ে রয়েছে, বুঝতে পেরেছো? ওর থেকেও বেশি দাম দেওয়ার জন্য তারা সবসময় রাজি। তক্ষুনি ওখানে একটা ময়লা দেখতে ব্যক্তি ওখানে ঢুকে চলে আসে। আরে আরে, কে তুমি আর ভেতরে কি করে এলে? আমার নাম হলো প্রফেসর। মুখ দেখে তো মনে হচ্ছে তুমি একেবারেই প্রফেসর নও। তোমার যা কাজ তুমি সেটা করো না। আমি তো শুনেছি যে তোমরা তিনজন নাকি পুরনো অ্যান্টিক জিনিসগুলো চুরি করে বেড়াও, তাই না? তুমি কোনো খুফিয়া পুলিশওয়ালা তো নও? না, তোমাদের তিনজনকে আমি একটা কাজ দিতে চাই, আর এই কাজের জন্য আমি তোমাদেরকে খুব ভালো মূল্য দেওয়ার জন্য প্রস্তুত। প্রফেসরের কথা শুনে তিনজনেরই উৎসুকতা বেড়ে ওঠে। আমাদের কি চুরি করতে হবে? এখান থেকে 20 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে একটা প্রাসাদ আছে, তাতে একটা ঘর রয়েছে, বুঝতে পারলে? ওই ঘরের ভেতরে একজন লোক বাস করে, যে সংসারের সাথে তার কোনো সম্পর্ক সে রাখে না। তার ওখানে একটা পুরনো ভিসিআর রয়েছে। তোমরা ওই ভিসিআরটা চুরি করে নিয়ে এসে আমাকে দেবে, ঠিক আছে? আর এর জন্য আমি তোমাদেরকে 10 লক্ষ টাকা দেব। তুমি কালকে 10 লাখ টাকা নিয়ে এখানে চলে এসো, আর নিজের ওই ভিসিআরটা নিয়ে যেও। আর একটা কথা বলে রাখি, ওই ভিসিআরের ভেতরে একটা ভিডিও ক্যাসেটও রয়েছে। ভুলবশত যেন ওই ভিডিওটাকে তোমরা প্লে করার ভুলটা করো না। এইটুকু বলে সেই প্রফেসর ওখান থেকে চলে যায়। পরের দিন রাধিকা, বরুণ আর সূর্য একটা রেস্টুরেন্টে বসে কাল রাতের ঘটনার ব্যাপারে ডিসকাস করছিল। আমার তো মনে হয়েছিল সেটা কোনো একটা পাগল, কিন্তু হতে পারে ও সত্যিই বলছিল। কিন্তু একটা সাধারণ ভিসিআরের জন্য কেউ 10 লক্ষ টাকা কেন দেবে? আর ভিসিআরও আজ থেকে প্রায় 20-25 বছর আগে সবাই চালাতো। বরুণ, আমার মনে হয় আমাদের তিনজনের একবার ওখানে যাওয়া উচিত। যদি ওখানে কোনো পুরনো ভিসিআর সত্যিই থাকে, তাহলে এর মানে হলো যে ওই লোকটা একদম ঠিক কথাই বলছিল। এক ঘন্টা পর ওরা তিনজন জঙ্গলের একটা খালি রাস্তায় দাঁড়িয়েছিল। আশেপাশে মৃত্যুর মতো খালি ছিল জায়গা। সে তো বলেছিল এই বাড়িতে কেউ থাকে, কিন্তু এখানে তো আমি দূর দূর পর্যন্ত মনে হচ্ছে না যে কোনো মানুষের ছায়াও এখানে পড়েছে বলে। এখন সেটা ভেতরে গিয়ে দেখার পরেই জানতে পারবো। ওরা তিনজন বাড়ির ভেতরে ঢুকে যায় আর সেই ভিসিআরটা খুঁজতে শুরু করে। হঠাৎ করে রাধিকার চোখ পড়ে একটা অনেক পুরনো ভিসিআরের ওপর। তার মানে ওই মূর্খ দেখতে প্রফেসর ঠিকই বলছিল। ওই দেখো, সামনে পুরনো ভিসিআর পড়ে আছে। কিছুক্ষণ পর ওরা তিনজন ভিসিআর সহিত রাধিকার বাড়িতে বসেছিল। আমরা একটু ভুল করে ফেলেছি, আমাদেরকে ওই প্রফেসরের মোবাইল নাম্বার নিয়ে নেওয়া উচিত ছিল। এখন আমাদের কাছে ওর অপেক্ষা করা ছাড়া আর তো কোনো কাজ নেই। আমার মনে হচ্ছে একবার এই ভিসিআরটাকে চালানো উচিত, বুঝলে? হতে পারে এর মধ্যে এমন কোনো জিনিস রয়েছে যেটা ওই প্রফেসর আমাদের দেখাতেই চাইছে না। যেমন ধরো কোনো গুপ্তধন হতে পারে। বরুণের কথা শুনে দুজন বন্ধুই সহমতি জানায়। রাধিকা সঙ্গে সঙ্গে ভিসিআরটা টিভিতে কানেক্ট করে স্টার্ট করে দেয়। কিছুক্ষণ পর স্ক্রিনে ওরা তিনজন একটা খুবই ভয়ঙ্কর মহিলাকে দেখতে পায়, যে একটা জঙ্গলের রক্তের মতো পুকুরের সামনে বসেছিল।
এরকম মনে হচ্ছিল যে স্ক্রিনের ভেতর থেকেই ওদের তিনজনকে দেখতে পাচ্ছিল। ও মাই গড, কত ভয়ঙ্কর মেয়েটা! এটা সঙ্গে সঙ্গে বন্ধ করো। রাধিকা এইটুক বলেই ছিল, তক্ষুনি তার মাথা প্রচণ্ডভাবে ঘুরতে শুরু করে আর সে অজ্ঞান হয়ে যায়। সেই সময়ই বরুণ আর সূর্য নিজেকে সেই ভিসিআরের টিভির ভেতরে দেখতে যেই জঙ্গলটা ছিল তার মধ্যে পায়। এটা কি করে হতে পারে? কিছু একটা গন্ডগোল আছে ভাই। আমরা দুজন এখানে কি করে চলে এলাম? এটা তো সেই জায়গাটা যেটা কিছুক্ষণ আগে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম, তাই না? তক্ষুনি সেই জঙ্গলে আশ্চর্য রকমের হাওয়া বইতে শুরু করে। এই আওয়াজটা কোত্থেকে আসছে? আমার মনে হচ্ছে আমরা দুজন পুরোপুরি ফেঁসে গেছি ভাই। সে যাই হোক, কিন্তু মনে হচ্ছে গন্ডগোল আছে, এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। বরুণ আর সূর্য ওখান থেকে পালাতে শুরু করে। ওদের দুজনের পালাতে পালাতে অনেক দেরি হয়ে যায়, কিন্তু জঙ্গল শেষ হওয়ার নামই নিচ্ছিল না। হঠাৎ করে বরুণের চোখ একটা গুফার দিকে যায়। সূর্য, ওই দেখ, সামনে একটা গুহা রয়েছে, আমরা দুজন ওর ভেতরেই লুকিয়ে পড়ি। বরুণের কথা অনুযায়ী সূর্যের পা গুফার ভেতরে চলে যায়, কিন্তু ওরা দুজন যেই মাত্র গুফার ভেতরে পা রাখে তখন সামনের দৃশ্য দেখে ওদের রক্ত যেন জমে যায়। ওদের সামনে একটা খুবই ভয়ঙ্কর দেখতে মহিলা, যে কিছু সময় আগে স্ক্রিনে ছিল, সিংহাসনে বসেছিল আর ওদেরকেই দেখছিল। তোমরা এখান থেকে যতই পালাও না কেন, কিন্তু পালাতে পারবে না। তোমাদেরকে তোমাদের মৃত্যু এখানে টেনে এনেছে। কে তুমি? শয়তানের পূজারী কাপালি। তোমাদের দুজনকে মেরে শয়তান দেবতাকে উপহার করার সময় চলে এসেছে। বরুণ, মনে হচ্ছে আমরা দুজন বাইরেই সুরক্ষিত ছিলাম রে। প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে পালিয়ে চ। তক্ষুনি সেই ভয়ঙ্কর মহিলা বিদ্যুতের দ্রুত গতিতে তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। পর মুহূর্তেই বরুণ আর সূর্যের চোখ সাদা হয়ে ওঠে আর তাদের গলা দিয়ে একটা ভয়ঙ্কর চিৎকার বেরোয়। কিছু সেকেন্ড পর ওদের দুজনের লাশ রাধিকার বাড়িতেই পড়েছিল। রাধিকা হঠাৎ করে জ্ঞান ফিরে আসে। Oh my God! ওরা দুজন তো মরে গেছে। How is this possible? তক্ষুনি রাধিকার চোখ টিভি স্ক্রিনে পড়ে, যার মধ্যে সে সেই মন কাঁপানো ঘটনা দেখতে পায়, যেটা কিছু সেকেন্ড আগে বরুণ আর সূর্যের সাথে হয়েছিল। এটা কি করে হতে পারে? এটা তো অসম্ভব। হঠাৎ করে রাধিকার কানে প্রফেসরের আওয়াজ চলে আসে। কোনো কিছুই অসম্ভব নয় রাধিকা। মানুষ যদি নিজের মানসিকতা ঠিক করে নেয় তাহলে সবকিছুই সম্ভব। তোমরা তিনজন সেই ভুলটাই তো করেছো যেটা তোমাদের করা উচিত হয়নি। ফালতু কথা বন্ধ করো। আমার দুজন বন্ধুর মৃত্যু কি করে হলো? স্ক্রিনে কিছুক্ষণ আগে তোমরা দেখেইছো যে তোমাদের বন্ধুদেরকে একজন ভয়ঙ্কর কাপালিক মেরে ফেলেছে। কে তুমি? আমি একজন প্রফেসরই, যে প্রতি বছর তোমাদের মতনই চোরের সাথে নিজের বাড়িতে চুরি করায়। আর ওনাদের বলে যে এই ভিসিআরটাকে একেবারেই চালাবে না, কারণ এটা একটা মানুষের সাইকোলজি, বুঝতে পারলে? কারণ ওকে যেই কথাতে বারণ করা হয় সে তাই তো করে। আর সারা জীবনের মতো তোমরা সবাই তাই করেছো, আর আমার কাজটা সহজ করেছো। কি মানে তোমার, বলো? স্ক্রিনের ভেতরে তোমরা যে ভয়ঙ্কর মহিলাটা দেখতে পাচ্ছ, সে আর কেউ নয় বরং কাপালিক, একটা শয়তানি আত্মা, যাকে আমি উইচক্রাফট করে অনেক বছর আগেই ভিসিআরের ভেতরে বন্দি করে রেখেছিলাম। কিন্তু কাপালিককে নিয়ন্ত্রণ করার জন্য প্রতি বছর দুজন লোককে আমায় বলি দিতেই হয়। আর এতে তুমি কি পাও? দীর্ঘায়ু। অনেক বছর ধরে আমি কাপালিকের আত্মাকে এমন জায়গায় বন্দি করে রাখি যেটা লোকজন একেবারে ঘুণাক্ষরে টের পায় না। সেই সময় ভিসিআরের যুগ ছিল। সেই সময় আমি কাপালিকের আত্মাকে ভিসিআরের ভেতরে বন্দি করি। এইটুকু বলে প্রফেসর রিভলভার বার করে নেয়। আমি তোমাকে মারতে তো চাই না ঠিকই, কিন্তু তোমাকে মারতেই হবে, কারণ এই পৃথিবীতে আমার ব্যাপারে যদি কেউ কিছু জেনে থাকে সেটা হলে তুমি।
তাহলে কেন না মরার আগে তোর এই ভিসিআরটাই নষ্ট করে দিই, যাতে তুই এর আগে কাউকে না ফাঁসাতে পারিস। এইটুকু বলে রাধিকা সঙ্গে সঙ্গে দেয়ালে টাঙানো কুড়ালের দিকে যায়। প্রফেসর স্ক্রিনের দিকে তাকিয়ে বলেন, কাপালিক, কাপালিক, আমায় কেন নিজেকে বাঁচিয়ে নাও তুমি। প্রফেসর এটুকু বলেই ছিল, তক্ষুনি স্ক্রিন থেকে ভয়ঙ্কর মহিলা হঠাৎ করে বাইরে বেরিয়ে আসে আর সে খুব তাড়াতাড়ি রাধিকাকে ধরে ফেলে। আর পর মুহূর্তেই সেই গুফার ভেতরেই ওরা দাঁড়িয়েছিল। প্রফেসর ভয়ের চোটে সেই গুফার দিকে তাকিয়েছিলেন। মনে হয় তুই এখানে প্রথমবার এসেছিস প্রফেসর, এই জন্য তোর চোখে ভয় দেখতে পাচ্ছি আমি। প্রফেসর সেই ভয়ঙ্কর মহিলার দিকে তাকিয়ে বলেন, আরে কি দেখছো হাঁ করে, মেরে দাও ওকে। না, আমি 1 বছরে শুধু 2টো বলি আমার শয়তান দেবতাকে উপহার করতে পারি, আমি চাইলেও ওকে মারতে পারবো না। তক্ষুনি রাধিকা তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে প্রফেসরের পিস্তল নিয়ে নেয় আর তক্ষুনি তার উপরে ফায়ার করে দেয়। প্রফেসর চিৎকার করে ওখানেই পড়ে যায়। এটা তুই কি করলি? যে কাজটা আগে প্রফেসর করতো সেই কাজ আজ থেকে আমি তোমার জন্য করব। আমি প্রত্যেক বছর তোমার জন্য মানুষ নিয়ে আসব। আমাকে এখান থেকে আজাদ করে দাও। মনে রাখিস, যদি তুই তোর কথা থেকে ফেরত যাস তাহলে তুইও সেই শাস্তি পাবি যেই শাস্তি তোর বন্ধুরা পেয়েছে। হঠাৎ করে রাধিকা নিজেকে স্ক্রিন থেকে বাইরে নিজের রুমে খুঁজে পায়। রাধিকা সঙ্গে সঙ্গে টিভিতে রাখা কুড়োলটা বার করে নেয় আর সঙ্গে সঙ্গে সেই ভিসিআর এর ওপরে মারতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই ভিসিআর এর ওপরের টুকরো টুকরো হয়ে যায়। বাঁশও থাকবে না আর এখন বাঁশিও বাজবে না। আর তারপর রাধিকা সেই রাতই শহর ছেড়ে চলে যায়।